আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। রামপুরহাটের স্বজনহারা পরিবারগুলির মধ্যে প্রতিশ্রুতি মতো চাকরি প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দেশের ভাই বোনেরা আছেন, তাদেরকেও জানাই যে বীরভূমে আমি কথা দিয়ে এসেছিলাম। ওরা আমার কাছে চেয়েছিল যে প্রত্যেকটা পরিবারের একটা করে সরকারি চাকরি। আমি কথা দিয়ে এসেছিলাম আমার চিফ মিনিস্টারের অ্যাটেন্ডেন্ট হিসেবে আমি তাদের 10 জনকে 10টা সরকারি চাকরি দিচ্ছি, যারা এক বছরে প্রতি মাসে 10,000 টাকা করে পাবে এবং 1 বছর পরে তাদের চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে। এটা গ্রুপ ডি এবং ওইখানেই দিচ্ছি কাছাকাছি। আমি ডিএম সাহেবকে অনুরোধ করব, প্রথমেই রমজান মোবারক জানাই আপনাদের সকলকে। রমজানের মধ্যেও উপোস করে আপনাদের প্রত্যেকে আসতে হয়েছে কষ্ট করে, কিন্তু যেহেতু চাকরির ব্যাপারটা ফেলে রাখা যাবে না বলেই সেই জন্য আমি ডিএমের কাছে রেখে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। আমি নামগুলো বলছি, ডিএম একটা একটা করে দিয়ে দেবে। সাবিনা ইয়াসমিন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, কাস্তগাড়া প্রাইমারি হেলথ সেন্টারে চাকরি পেলেন। দিয়ে দিন সাবিনা ইয়াসমিনকে চাকরি পত্রটা। থ্যাংক ইউ। সাবিনা ইয়াসমিন, আপনি চাকরির লেটার পেলেন? পেয়েছেন তো চাকরির লেটারটা? আচ্ছা ঠিক আছে, বসুন বসুন। 2 হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, CMOH রামপুরহাটে দেওয়া হয়েছে। মোহাম্মদ ইব্রাহিমকে তুলে দিন চাকরিপত্রটা। মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আপনি পেলেন চাকরিপত্রটা? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। 3rd হচ্ছে কিরণ শেখ, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, CMOH রামপুরহাটেই দেওয়া হলো। হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারে, ফ্যামিলি ওয়েলফেয়ারে, এগুলো সব আপনারা আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে জয়েন করছেন। পেয়েছেন কিরণ শেখ চাকরিপত্রটা? আচ্ছা। তারপরে হচ্ছে তাবিলা বিবি, তাকে দেওয়া হচ্ছে INCA, মানে আমার কাছে যে ডিপার্টমেন্টগুলো আছে আমি সেগুলো থেকে দিচ্ছি। INCA SDICO রামপুরহাট অফিসে পাবেন। আপনারা রামপুরহাটেই চেয়েছিলেন সব কাছাকাছি, তাই রামপুরহাটেই করে দেওয়া হলো। তাবিলা বিবি পেয়েছেন আপনার চাকরির পত্র? থ্যাংক ইউ। মিহিলাল শেখ, আপনাকেও INCA ডিপার্টমেন্ট থেকে SDICO রামপুরহাটের অফিসে দেওয়া হচ্ছে। মিহিলাল বাবু, আপনি পেয়েছেন? হ্যাঁ, পড়ে নিন, দেখে নিন। আপনারা সবাই আমার ডিপার্টমেন্টগুলো যেগুলো আমার হাতে আছে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবেই জয়েন করছেন। হ্যাঁ, এবং আপনাদের সব পার্মানেন্ট চাকরি, 1 বছর বাদে সব পার্মানেন্ট হয়ে যাবেন, নিয়ম তাই গভর্নমেন্টের চাকরির। হ্যাঁ। মোফেজা বিবি, ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টে, BLRO রামপুরহাট অফিসে। মুফেজা বিবি, আপনি চাকরির পত্রটা পেলেন হাতে ডিএম এর কাছ থেকে? আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনি ল্যান্ড ডিপার্টমেন্ট, যদি কেউ অফিস চিনতে না পারেন ডিএমকে জিজ্ঞেস করবেন, ডিএম অ্যাড্রেস বলে দেবেন। হ্যাঁ। হাসিনারা খাতুন, পার্ট ডিপার্টমেন্টে, BDO সাঁইথিয়া। এটা একটু দূরে হয়ে গেছে। ও অবশ্য ওনার বাড়ি সাঁইথিয়াতে না? আচ্ছা, আমোদপুরে, তাই ভাবছি। হ্যাঁ, ওনার বাড়ি আমোদপুরে। তাহলে আমোদপুরে হলে সাঁইথিয়া আমোদপুর তো কাছেই, একদম পাশাপাশি। হ্যাঁ, ঠিক আছে। আপনি পেলেন? হাসিনারা খাতুন পেলেন? আচ্ছা। আব্দুস সামাদ কাজী, PNR ডিপার্টমেন্ট, BDO নানুর। এটা মনে হয় শ্বশুরবাড়িতে এসেছিলেন, যারা শ্বশুরবাড়িতে এসেছিলেন তারা নাকি? হ্যাঁ, আব্দুস সামাদ কাজী, তাদের বাড়ি। হ্যাঁ, বুঝেছি আমি। BDO নানুর অফিসে পেলেন, নানুর থেকে এসেছিলেন শ্বশুরবাড়ি। হ্যাঁ, পেয়েছেন আপনি? আচ্ছা, থ্যাংক ইউ। আব্দুল আজিজ শেখ, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, SDPO রামপুরহাট অফিসে। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স থেকে দেওয়া হলো SDPO রামপুরহাটে অফিসে। আব্দুল আজিজ শেখ, আপনি পেয়েছেন আপনারটা চাকরিপত্রটা? পেয়েছেন? আচ্ছা। 10 নম্বরে হচ্ছে
আসাদুল শেখ, এটাও হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স থেকে এসডিপিও রামপুরহাট অফিসে। পেয়েছেন আপনি চাকরিটার পত্রটা? পেয়েছেন তো? আমি এবার থ্যাংক ইউ সো মাচ। আপনারা বসুন, একটু রমজান মাস চলছে, একটু বসুন। যারা যারা অফিস চিনতে পারবেন না, সবই রামপুরহাটে পড়া হয়েছে প্রায়, একটাই শুধু আহমেদপুর বা সাঁইতিয়া বা নানুর, সেটা তাদের বাড়ি ওখানে। আমি রামপুরহাটে, আপনারা চেয়েছিলেন রামপুরহাটেই দেওয়া হয়েছে। ডিএম সাহেব দেখবেন ওরা জয়েন করে নিক ইমিডিয়েট, এবং জয়েন যখন করতে যাবে সাথে একজন কাউকে দেবেন, যাতে জয়েন করতে গিয়ে যে লেখালেখির ব্যাপার ট্যাপার থাকে, ওদের তো কাগজপত্র অনেক পুড়ে টুড়ে গেছে, যাতে কারো কোনো অসুবিধে না হয়, সেটা আপনি নিজের দায়িত্ব নিয়ে ওদের জয়েন করিয়ে দেবেন। আপনি আগামীকাল পরশুর মধ্যেই ওদের জয়েন করিয়ে দিন। চাকরিপত্রটা দিয়ে দেওয়া হলো। আর সব দেখে রাখবেন ভালো করে। আর ওদের যদি স্বাস্থ্যসাথী কার্ড পুড়ে গিয়ে থাকে, লক্ষ্মীর ভাণ্ডার পুড়ে গিয়ে থাকে, বা ওদের যদি অন্য কোনো যেসব সুযোগ সুবিধা পেত, বিধবা পেনশন বা এজেড পেনশন বা স্কলারশিপ, সেগুলো আপনারা নতুন করে ওদের করে দেবেন। রেশন কার্ড থেকে শুরু করে সবগুলো করে দেবেন, কারণ ওদের কাগজপত্র অলরেডি তো এফআইআর তো ওরা করেছে, আর যাদের ঘর বাড়ি পুড়ে গেছে তাদের কাগজপত্র পুড়ে গেছে, সুতরাং এগুলো আপনারা করে দেবেন। কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমি এবার ডিসকানেক্ট করছি বীরভূম। ডিএম সাহেব দেখে রাখবেন সব যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে। আর একদম বীরভূমের কাছে ঝাড়খণ্ডের পাশে দুমকা থেকে আমরা আমাদের এসটিএফ টিম অনেক আর্মস রেস্কিউ করেছে, আমি তাদের থ্যাঙ্কস জানাচ্ছি, এবং নজর রাখতে হবে অলওয়েজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। রামপুরহাট এটা ডিসকানেক্ট করে দিই। চিফ সেক্রেটারি ছিল আমার সাথে, থ্যাংক ইউ দ্বিবেদী। রতন দাটা গৌতমদার কাছে রেকর্ডটা রেখে দিতে বলুন, কে কোথায় চাকরি পেল। আপনারা দেখতেই পেলেন যে আমি বলে এসেছিলাম বলে আমি গিয়েছিলাম মাত্র কদিন হলো। আমি যেহেতু লাস্ট উইকটা দার্জিলিং ছিলাম, তাই আমাকে এগুলো রেডি করতে হচ্ছিল, কাগজপত্র পাওয়া যাচ্ছিল না, সব রেডি টেডি করে, যেহেতু ওনারা আমাকে বলেছিলেন, আমি জানি মৃত্যুর বিকল্প কখনো টাকা বা চাকরি হয় না, কেউ কেউ লুকিয়ে লুকিয়ে অন্য কোথাও গিয়ে টাকা দেয়, কিন্তু সত্যিকারের মানুষ বিপদে পড়লে তখন দেয় না। আমাকে তারা বলেছিলেন রামপুরহাটে হলেই ভালো হয়, এবং আপনারা দেখলেন আমি কথা রেখেছি। রামপুরহাটের আমি এখনও বলছি, টাকা পয়সা বা বাড়ি তৈরি করে দেওয়া বা চাকরি কোনোটাই মৃত্যুর বিকল্প হয় না, কিন্তু মানুষ বেঁচে থাকতে গেলে, মানুষের জীবন জীবিকা বাঁচাতে গেলে এগুলোর প্রয়োজন হয়। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, যে গেছে সে তো ফিরে আসবে না, যারা আছে তারা যাতে সম্মানজনকভাবে বাঁচতে পারে তার জন্য। এবং আপনারা জানেন আমাদের রাজ্যের বর্ডার আছে দুমকা, ঝাড়খণ্ড, রামপুরহাটের বর্ডার, আমাদের বর্ডার আছে বিহার, সেখানেও অনেক আর্মস ফ্যাক্টরি আছে। দুমকা থেকে রিসেন্ট আমাদের এসটিএফ বাহিনী একটা আর্মস ফ্যাক্টরি উদ্ধার করেছে। দুমকাটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে, রামপুরহাটের একদম বর্ডারে পড়ে, সুতরাং আমাদের রাজ্য তো অনেক রাজ্য দিয়ে ঘেরা। বলুন না আমি কেন ফেস করব? উত্তরপ্রদেশ দিয়ে কয়লার গাড়ি আসবে, রাজস্থান দিয়ে গরুর গাড়ি আসবে, মধ্যপ্রদেশ দিয়ে গরুর গাড়ি আসবে, এখন আবার নাগাল্যান্ড দিয়ে অফিসিয়ালি পারমিশন চাইছে ইলিগাল কয়লার, কী সব লিগাল টিগাল জানি না, আমরা এখনো পারমিশন দিইনি। আসাম থেকে কয়লা আসছে, যাবে আমার রাজ্যের ওপর দিয়ে, কিন্তু উৎস কিন্তু অন্য জায়গায়, আসছে অন্য জায়গা দিয়ে। সেটা কেন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছেন না? আমরা তো চাই না। আমার যেটুকু লাগবে আমার স্টেটের জন্য আমি সেটা অ্যালাউ করব, কিন্তু একটা প্রবলেম তাদের বুঝতে হবে, কেউ বাংলাদেশে পাঠাচ্ছে তো আসছে উত্তরপ্রদেশ রাজস্থান দিয়ে, বেঙ্গল হয়ে বাংলাদেশে গিয়ে ঢুকছে। বিএসএফও আমার হাতে নেই, সিআইএসএফও আমার হাতে নেই। কয়লা সামলায় সিআইএসএফ, বর্ডার গরু সামলায় বিএসএফ। রাজ্য সরকারের দায়িত্ব কোথায়? রাজ্য সরকারকে এমনকি কোভিডের সময় ইনস্ট্রাকশন দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট
যে কোনো বর্ডারে কোনো গাড়ি আটকানো যাবে না, তাহলে ইয়াও হয় ওয়াও হয়। মাননীয় চিফ জাস্টিসের কথায় আমি জাস্ট রিপিট করছি, অন্য দল হলে, বিরোধী দল হলে অতি সক্রিয়, আর সরকারি দল হলে অতি নিষ্ক্রিয়। আজকে ইন্ডিয়ার ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। শ্রীলঙ্কা আমরা দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কায় আজকে মানুষ বিদ্রোহের পথে নেমেছে, অর্থনীতির অবস্থা খুব খারাপ। ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কিন্তু আরও খারাপ। আমি শ্রীলঙ্কার সাথে আমার দেশকে তুলনা করি না, কারণ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা, ইন্ডিয়া ইন্ডিয়া, কিন্তু কোনো প্ল্যানিং নেই, কোনো প্ল্যানিং নেই। 9 দিনে 10 বার বা 11 দিনে 13 বার পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট কমেছে, সব বিক্রি করে দেওয়া হচ্ছে, রেল থেকে, সেল থেকে, ব্যাংক থেকে, ইন্স্যুরেন্স থেকে। মানুষ জানে না আগামী দিন ব্যাংকের টাকা পাবে কিনা, ইন্স্যুরেন্সের টাকা পাবে কিনা, জিএসটির টাকা অনেক স্টেট পাচ্ছে না। আজকেও ছত্তিশগড়ের চিফ মিনিস্টার আমাকে চিঠি পাঠিয়েছে যে আমাকে জিএসটির টাকা দিচ্ছে না। আমি তো আগেই লিখেছি যে আমরা টাকা পাচ্ছি না, আমাদের প্রাপ্য টাকা। সুতরাং এই জিনিস চলছে সব জায়গায়। এই মারাত্মক সিচুয়েশনে কোথায় সহযোগিতার মধ্যে দিয়ে দেশের প্রয়োজনে একটা বৃহত্তর সহযোগিতা গড়ে তুলবে, তা না করে যে ডালে বসে আছে সেই ডালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট কাটছে আর বিজেপি কাটছে। কেন কাটছে? তার কি পলিটিক্যাল লাভ হবে সেটুকু দেখবার জন্য। আগামী দিন যদি দেশটার সর্বনাশ হয়, সর্বনাশের ছোঁয়া থেকে কিন্তু কেউ বাঁচবে না। আমি এখনও মনে করি সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ডেকে কথা বলে ইকোনমিক ক্রাইসিস, হাউ টু সলভ ইট, এটার ব্যাপারে কথা বলা। শুধু ইডি আর সিবিআই না লাগিয়ে, এমনকি কোর্টের মধ্যেও মারপিট না লাগিয়ে, টোটাল সবটা কন্ট্রোল করবার ইন্টেনশন না নিয়ে, ফোর্সফুল ডেমোক্রেসি না করে ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, আর কিছু লোক উন্মাদের মতো সেগুলো দেখে ওস্তাদি করে বড় বড় বয়ান দিচ্ছে। একবার ভাববার ব্যাপার নেই যে আদৌ ঘটনাটা সত্যি কিনা। কেউ একটা ভিডিও ভাইরাল করে দিল, ওয়েদার দ্যাট ভিডিও ইজ কারেক্ট অর নট। আমি অলওয়েজ বলি ক্রস চেক করো। এখন অনেক মিথ্যে জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে, যাতে ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়। আমরা এটা করি না। কথায় কথায় একটা অ্যাক্সিডেন্ট, দুঃখের, বর্ধমানেও আজকে 4 জন মারা গেছে, আমি নিশ্চয়ই পরিবারগুলোকে সাহায্য করবো, কিন্তু অ্যাক্সিডেন্ট অলওয়েজ দুঃখের, অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট, সেটা নিয়ে প্ল্যান করতে হবে। মমতা ব্যানার্জির শাড়িতে কবে কালি দেবো? মমতা ব্যানার্জির শাড়িতে কালি দিলে মমতা ব্যানার্জি কিন্তু জানে মোবিল কি করে ঢালতে হয়, নিজের রং খেলে না তাও। এসব প্ল্যানিংগুলো কানে আমাদেরও আসে। কাউকে মেরে তার ডেড বডি নিয়ে নবান্ন অভিযান করব, এসব প্ল্যানিং করতে বারণ করুন। বিজেপি আপনারা বোকা, আর সিপিএম হচ্ছে আপনাদের দেয় ধোকা, আর কংগ্রেস তো বিজেপি সিপিএম এর পোকা। মিথ্যে কথা বলা, কুৎসা করা ছাড়ার কোনো কাজ নেই। কেরালায় শিক্ষকদের বানায় সাফাই কর্মচারী, আর বাংলায় বড় বড় ভাষণদারি। এই তো এদের কাজ। নরকঙ্কালের মালা নিয়ে বাংলায় 30 বছর শাসন করেছে, আর বিজেপি যেখানে যেখানে শাসন করেছে, যা যা কথা দিয়েছে একটাও কথা রাখতে পারেনি, বরঞ্চ অন্ধকারের দিন ডেকে নিয়ে এসছে। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে এক পয়সাও। বেটি পড়াও, বেটি বাঁচাও, টাকা কোথায়? আজকে জনগণের জন্য টাকা নেই, ইউক্রেনের স্টুডেন্টদের পড়াবার টাকা নেই। আমি চিঠি দিলাম, দিয়ে বললাম যে শুধু পারমিশনটা করে দিন, আর কিছু চাই না। 17,000 ছেলে মেয়ে সারা দেশের আছে,
I am really pained and shocked for my 17,000 students throughout the country, whoever came from Ukraine. Why government is not taking care for them? Let the central government only to give the permission, and state government will accommodate them as per their capability. In my state, for engineering student, I have already allowed 6 students. They came from engineering side. I have already admitted them. 3 persons came who are the service holder. I deputed them. One has gone to Dubai. The medical students, I am waiting for the no objection of the central government. I will appeal the medical council. Please allow us to give the opportunity. If we can do it, the other state can also do it. For internship, for first year, second year, third year, fourth year, fifth year, sixth year, I gave the policy also, the planning also. Why central government said no? Let them go to Hungary or let them go to Poland. Is it so easy? They have come with their life. Now you are sending them Poland and Hungary. They are hungry for education. They are hungry for medical admission. And you are giving them the solution, the pollution. Then let them go to again another country adjacent of Ukraine. Whether they will be safe? And you arrange, government of India must arrange. When we have so many medical colleges in India, when we have so many engineering colleges, whatever I have in my hand, I have done already. For medical college, I am waiting for the permission for the central government. We don't need any money. Even I said that we will not take any money from the students. Let them get their admission and their education. But central government is not giving permission. Can't they do it? My bad luck. If we are there, I should have taken 1 minute time to clear it. What we can do, they cannot do it. Only they can shout and they can ask the violence, violence, violence. What violence? You are showing me the violence? What the masterpiece of Delhi violence? UP violence? Karnataka violence? Assam violence? Nagaland violence? Bihar violence? And you are showing me the result. One incident happened. That is also a area-wise, one village problems. There also you have taken all the actions, whatever is required. Sometimes courts or people are staying. If some incident happened also, that we condemned. And we have to see after incident whether government is taking action or not. We have taken all the action. And without taking any action, you are shouting and controlling media. Controlling, I should not say, bicharer bani nirabe nibite kade, so that people should not get justice. That also you are controlling. What democracy we are having? What democracy we are facing? My Lokayut committee chairman, as per central government norms, we cleared. It is pending with the governor house about 6 months. There is no Lokayut committee member here. The justice we have selected, recommended. Human Rights Commission chairman, we have selected. We have sent the notice to opposition leader also. Myself, parliamentary minister, was the member. We have sent to governor for approval. Ex-Chief Justice Jyotirmoy Bhattacharya, his name, it is also pending since 6 months. He is not clearing. Right to Information Commission,
Sometimes the highest court give us the suggestion that all posts should be filled. How it should be filled? I have sent 2 names for right to information also to one IAS officer, senior, one principal secretary retired, one IAS officer and one IPS retired DG. That file is also pending. Governor is saying, I will not clear anything. What is this? Even before a day, he said, I am not going to sign the financial bill, the financial budget. Then I rang up him. I said, what you are telling? This is your obligation. Finance bill also you are saying that do me this job, give me this job, do me this answer, then only I will sign. What is this? There's some blackmailing politics is going on. In the name of governor, with my humble regards I am telling you, everywhere they are running the parallel government. Calling the income tax officer head, CBI head, ID head, ED head, even court people sometimes, and giving instruction, do this and this and this. How long it can continue? If all the pillar of democracy is being totally sold out, then how the democracy will sustain? That is my question. And I have written letter to all my chief ministers, opposition, and the leader of these countries, so that they must think over the matter. এটা আমার বলার ছিল, আমি এটুকু আপনাদের বলে দিলাম। বাদবাকি আমি সবাইকে রমজান মাসের রমজান মুবারক জানাচ্ছি। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ আপনাদের দোয়া করুক, আপনাদের রমজান কবুল করুক। এরপরেই আমাদের বাসন্তী পুজো আছে, অন্নপূর্ণা পুজো আছে, রামনবমী আছে, চড়ক পুজো আছে, নীলষষ্ঠী আছে, নানা রকম ধর্ম নিয়েই চলে। সবাই ভালো থাকুন। সমস্ত নববর্ষের দিনগুলোও আসবে। পাঞ্জাবি নববর্ষ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম থেকে শুরু করে সব জায়গায় শুভ নববর্ষ আসবে। আমাদের এখানেও শুভ নববর্ষ আসবে। আমি সবাইকে সমস্ত উৎসবে শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে সবাইকে বলি শুভ বুদ্ধির উদয় হোক। দয়া করে দেশলাইটা জ্বালাবেন না, আগুনটা জ্বালাবেন না। দয়া করে শান্তি রক্ষা করুন। মনে রাখবেন, বাংলা ভারতবর্ষের বাইরে নয়, আর ভারতবর্ষটাও বাংলার বাইরে নয়। এটা কিন্তু মাথায় রাখবেন। অ পড়তে হলে কখও পড়তে হয়। আর কিছু কিছু চ্যানেল একটা ইঁদুর মরেছে তাই নিয়েও এমন খবর করতে শুরু করছেন, পুরো কমিউনাল প্রভোকেশন করছেন। এটা আমি আপনাদের রিকোয়েস্ট করব, নট টু ডু ইট। যাতে মানুষের ক্ষতি হয় সেগুলো করবেন না দয়া করে। কত ভালো ঘটনা আছে দেখান না, কই একটাও তো দেখান না। যান না, গিয়ে মিলন মেলাটা তৈরি হয়ে গেছে, প্রায় 11 তারিখে উদ্বোধন হবে। তুলে আনুন তো ছবিটা, দেখুন তো কি সুন্দর গভর্নমেন্ট একটা কাজ করেছে। দেখুন তো আলিপুরে ধর্মধান্যে একটা স্টেডিয়াম হচ্ছে, শঙ্খের মতো কি সুন্দর আইডিয়া। কই সেগুলো তুলে আনুন না, কাজগুলো দেখুন না, ভালো কাজ হবে। আমার আর কিছু বলার নেই। আপনাদের কিছু বলার থাকলে জিজ্ঞেস করতে পারেন, বাট আমি অনেক বলেছি, আর নতুন করে কিছু বলার আছে বলে আমি মনে করি না। দিদি, একটা বিষয়, আপনি জানেন রমজান মাস চলছে, পেট্রোলের দাম বৃদ্ধির ফলে যেভাবে সবজির দাম বাড়ছে, সেক্ষেত্রে ফলের দাম যে তার ইচ্ছে মতো দাম নিচ্ছে, তাতে কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। বিষয়টা নিয়ে কি বলেন? আমি ঠিক বুঝলাম না কথাটা। ও পেট্রোপণ্যের দাম বাড়ছে এবং যে যার ইচ্ছে মতো দাম নিচ্ছে, তাই বলছেন তো? ফলের দাম, ফলের দাম রমজান মাসে ফলটা দরকার পড়ে। তেলের দামের জন্য ফলের দাম, জিনিসপত্রের দাম যে যার মতো করে যাচ্ছে। সে আর আপনি কি করবেন? 10 দিনে 13 বার যদি দাম বাড়ে, কিছু লোক তো সুবিধে নেবেই। আর মনে রাখবেন, ডিজেলের দাম বাড়লে রান্নাঘরের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে। এটা মোদী সরকার বুঝতে পারছে না। আমরা প্রতিবাদ করে তাই তো বলছি। আগুন জ্বালাচ্ছে তো এই কারণে, হিংসা সৃষ্টি করছে বিভিন্ন অপোজিশন স্টেটে গিয়ে এই কারণে।
যাতে লোকের দৃষ্টিটা সরে যায়, লোকে যাতে রোজ পেট্রোলের দাম বাড়াচ্ছে, রোজ ডিজেলের দাম বাড়াচ্ছে, রোজ গ্যাসের দাম বাড়াচ্ছে, রোজ জিনিসপত্রের দাম হাও হাও করে বাড়ছে, আর দ্রব্যমূল্য বৃদ্ধিটা সেন্ট্রাল সাবজেক্ট, সেদিকে কেয়ার করছে না। প্রাইস রাইজ হ্যাজ বিকেম রকেট স্কাই হাই, বাট গভর্নমেন্ট ইজ নট টেকিং এনি কেয়ার because of petrol price, diesel price and the domestic gas price. The situation is worst in everywhere. Even they are not procured the rice also. One day Telangana Chief Minister told me they don't procure our rice, farmers' rice. I said we procured from our own farmers. We don't take from FCI. They give the broken rice and take more money. I allow my farmers. তো এই তো হচ্ছে সিচুয়েশন। তো আপনি কি করে বলবেন, আমি কি করে করব? আমার তো হাতটা বাঁধা। আপনি রোজ যদি 1 টাকা করে তেলের দাম বাড়ান, রোজ 4 টাকা করে ডিজেলের দাম বাড়ান, 5 টাকা করে পেট্রোলের দাম বাড়ান, ডোমেস্টিক গ্যাস বাড়ান, বাজারটা কন্ট্রোল করেন তো আপনারা। প্রাইস হাইক ইজ এ সেন্ট্রাল সাবজেক্ট। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ এটাই, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্ল্যানিং নেই, কোনো প্ল্যানিং করছেন না, এবং ইডি দিয়ে সিবিআই দিয়ে পলিটিক্যাল পার্টি বিরোধী দলকে রেড না করে এই কাজগুলো তো করতে পারেন, যে কারা কারা মুনাফাখোররা সুযোগ নিচ্ছে সেগুলো দেখা উচিত। সেগুলো করেন কি একবারও? এটা তো আপনার কাজ, আমি হেল্প করতে পারি, আমি হেল্প করার জন্য বলতে পারি। আমার কাছে যা সহযোগিতা চাইবে আমি দিতে পারি, কিন্তু এটা আমার হাতে নাই। ব্যাংকটাও আমার হাতে নেই, কয়লাটাও আমার হাতে নেই, গরুটাও আমার হাতে নেই, রিজার্ভ ব্যাংকটাও হাতে নেই, ব্যাংকটাও হাতে নেই, ইন্স্যুরেন্সটা এগুলো স্টেটের হাতে নেই, প্রাইস রাইজও নেই। তারা থোড়াই আমরা ডোমেস্টিক গ্যাসের দাম বাড়াতে দিতাম না, পেট্রোলের দাম দিতাম না, ডিজেলের দাম দিতাম? বলুন তো, এই এত বছর গভর্নমেন্ট চালাচ্ছি আমি, এই 11 বছরও এখনো হয়নি, কিন্তু বলুন তো এই 11 বছরের মধ্যে কোন জিনিসটার দাম বাড়িয়েছি? কৃষকদের সুবিধা হবে বলে মিল্কের দাম বাড়ানো হয়েছে, পাবলিকের জন্য নয়, অনলি কৃষকের দুধ কেনার জন্য। আমরা এই টাইপের কাজ করি। সুতরাং থ্যাংক ইউ। Past 14 days, the finance minister has not issued any statement, the prime minister has not spoken out, but most of the BJP leaders are saying that this fight is towards nation building. Do you see this as nation building? Where is the nation building program? It is not only, it is a burning issue for the Bengal, it's a burning issue for the country. और देखिए आप पूरा हिंदुस्तान में जो आग लगाया, प्राइस हाइक का जो आग लगाया, हर चीज का जो भाव बढ़ाया, ये तो बीजेपी का रिस्पॉन्सिबिलिटी है। इसका कोई रिप्लाई क्यों नहीं देता? इसका कोई रिप्लाई, कोई कहानी मीडिया को नहीं बताते हैं। ये सुबह से खाली कह देता है बंगाल में वायलेंस हुआ है, बंगाल में वायलेंस है, ममता को गाली दो। मेरा विनती है मेरे देशवासियों से, आप लोग जागो, आप लोग आगे जागो और बीजेपी को पकड़ाओ। वोट लेने का बाद यूपी में वोट लिया और उसका 7 दिन बाद रिटर्न गिफ्ट दिया। क्या रिटर्न गिफ्ट है? हर चीज का भाव बढ़ा दिया। और इधर उधर में एक छोटा भी इंसिडेंट होता है तो उसका सोशल नेटवर्क झूठा बात कहते हैं, झूठा वायरल करते हैं। ये छोड़ के इसका कोई काम नहीं है। आज देश जल रहा है, देश का इकोनॉमिक खत्म हो रहा है, और ये लोग घर में बैठ के कॉन्स्पिरेसी तैयार कर रहा है, कैसे कैसे स्टेटों को खिलाफ में किया जाए। ऑल स्टेट मस्ट सी इट, एंड आई थिंक ऑपोजिशन ऑल स्टेट मस्ट बी टुगेदर टू सी दिस थिंग्स। To the non-BJP chief ministers, you wrote letters to the non-BJP chief ministers, to other opposition leaders. Leaders like Chhattisgarh chief minister has written to you. The
Is there any response, positive, any positive direction? Can there be an opposition? देखिए, जैसे छत्तीसगढ़ चीफ मिनिस्टर आज मेरे को लेटर मिला, उन्होंने लिखा कि हमको जीएसटी का रुपया नहीं मिला। ममता जी, आप भी इसका बारे में लिखो। हमने तो पहले लिख दिया, मैंने उसको कॉपी उनको भेज रहा है। अगर हम लोगों को चीफ मिनिस्टर के साथ में कोऑर्डिनेशन रहेगा तो वी कैन रेज आवर पॉइंट एवरी स्टेट। जैसे वो दिन मैं सुन रहा था, हेमंत सोरेन भी कह रहा था कि हमारा स्टेट को रुपया नहीं दे रहा है। ऐसे हर जगह में होता है। महाराष्ट्र में गवर्नर को देख के तंग करता है, हमारा इधर में गवर्नर को देख के तंग करता है, किधर में नहीं करता है, हर जगह में करता है। केसीआर को करता है, जगन को करता है। कोई बोल सकता है, कोई नहीं बोल सकता है, लेकिन ये बात चल रहा है। आज ये चीज चल रहा है, ऐसे नहीं चल सकता है। ভাই, আপনার কি এটা ইম্পর্টেন্ট মনে হলো না ওটা কিছু ইম্পর্টেন্ট মনে হলো? ওটা নিয়ে পুলিশ যে অ্যাকশন নিয়েছে দেখেছেন তো, অ্যারেস্ট হয়ে গেছে। আর বিশ্বভারতী বোলপুর নিয়ে যা হচ্ছে সেটার ব্যাপারে কিছু দেখুন, কজন অ্যারেস্ট হয়েছে? বিশ্বভারতীর ভিসি অ্যারেস্ট হয়েছে। আলিয়া ইউনিভার্সিটিটা আপনারা জানেন একটা সেকশন পড়াশোনা করে, তারা সকলেই ভালো, কিন্তু সেখানেও ছাত্রছাত্রীদের ক্ষোভ থাকতেই পারে। কিন্তু তবুও যে একটু কটু খারাপ কথা বলেছে তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। আমাদের এখানে পুলিশ অ্যাকশন নেয়, কিন্তু বিশ্বভারতীতে যা করছেন ভদ্রলোক, আমি ভদ্রলোকই বলবো, কারণ আমার মুখ দিয়ে খারাপ কথা যেন না বেরোয়, সেখানে কোনো অ্যাকশন হয়েছে? শুধু বাংলারটাই দেখেন। বাংলার খারাপ করতে আপনাদের এত ভালো লাগে কেন বলুন তো? শুধু বাংলা অসম্মানিত হোক, বাংলা অপমানিত হোক, বাংলার বদনাম হোক, এটা একটু ছাড়ুন। বাংলাকে নিয়ে একটু গর্ববোধ করুন তো। আপনি বাংলায় জন্মেছেন, এটা আপনারও মাটি। কই, আপনি তো রাজস্থান নিয়ে কথা বলেন না, একটা নিউজ করেন না, ইউপি নিয়ে করেন না, দিল্লি নিয়ে করেন না, বিহার নিয়ে করেন না, এমনকি বিশ্বভারতী নিয়ে কটা চ্যানেলে কটা লোক বসান। সারাক্ষণ যে গভর্নমেন্টটা কাজ করছে, এত সামাজিক স্বীকৃতি দিয়েছে মানুষকে, এত ভালো কাজ করছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। তাদের বিরুদ্ধে যত আপনাদের রাগ আর যত আপনাদের এজেন্ডা, প্লিজ সেট আপ ইউর এজেন্ডা অলসো, আদারওয়াইজ সামটাইমস ইউ উইল অলসো সি অল দ্য এজেন্ডা ইজ ওভার।